বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পর্ব 23 নাম্বার পর্ব নিয়ে পরবর্তী পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি আগের পর্বগুলি আপনাদের খুবই ভালো লাগছে শুনতে। এই পর্বটাও আরও ইন্টারেস্টিং হতে চলেছে, শুনতে থাকুন। পরবর্তী পর্ব শুরু করছি। কুহেলির মা ঠাম্মুর সবাইকে খুবই পছন্দ হয়েছে, আলেককে এবং আলেকের বাবাকে সবাইকে পছন্দ হয়েছে। এই সব কথাবার্তার মধ্যেই চা মিষ্টি হয়ে গেছে খাওয়া। চৈতালি দেবী বললেন, সত্যি বলতে কুহু যখন প্রথম আপনাদের কথা বলল আমি ঠিক বিশ্বাস করতে পারছিলাম না। মনে একটা সংশয় থেকেই যাচ্ছিল। মেয়ের মা তো বুঝতেই পারছেন, কিন্তু এখন আপনাদের সঙ্গে আলাপ করে বুঝতে পারছি কুহু ঠিকই বলেছিল। আপনাদের মতো পরিবারে আমার কুহু খুব ভালো থাকবে। আলেকের মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেলে ও খুব সুখী হবে। কথাটা শুনে আলেক আর কুহেলি দুজনেই একে অপরের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই দুজনেই একটু আলতো হেসে চোখ ফিরিয়ে নিল। চৈতালি দেবীর কথার উত্তরে নথবেশ শর্মা বললেন, এটা আপনি ঠিক বলছেন না। কুহেলি বেটা এতটাই ভালো, ওকে যে কেউ নিজের লাইফ পার্টনার হিসেবে পেতে চাইবে। আমি জানি আলেক ছেলে হিসেবে ভালো, কিন্তু কুহেলির থেকে আলেক আর আমি অনেক বেশি লাকি। এতদিন পর আমার শূন্য সংসারে লক্ষ্মী আসছে, তাও আবার কুহেলির মতো একজন মেয়ে। এই সম্পর্কটা স্বীকার করার জন্য আপনাদের আমি কিভাবে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। দুই পক্ষ এই সম্পর্কটায় এত খুশি মনে মেনে নিয়েছে দেখে কুহেলির খুব ভালো লাগছিল। কুহেলি এতক্ষণ ঠাম্মুর পাশেই বসেছিল। নথবেশ শর্মা হঠাৎ ওকে নিজের কাছে ডাকলেন। কুহেলি একবার মায়ের দিকে তাকিয়ে ধীর পায়ে উঠে ওনার পাশে গিয়ে বসলেন। উনি একটা ছোট্ট লাল রঙের ভেলভেটের বাক্স বার করে কুহেলির হাতে দিলেন। দেখেই বোঝা যাচ্ছিল ওটা একটা জুয়েলারির বাক্স। ইতস্তত করে কুহেলি বলল, হঠাৎ এরম করে একটা জুয়েলারি দিয়ে ইতস্তত করতে লাগলো। নথবেশ শর্মা সবার মনের ভাবটা একটু বুঝতে পেরে বলল, কুহেলির মাথায় হাত রেখে বলল, সংকোচ করো না বেটা, এটা তোমার আন্টির আশীর্বাদ। আজ উনি থাকলে নিজে হাতে তোমাকে দিতেন, সেটা তো আর সম্ভব নয়, তাই আমি ওর হয়ে এটা তোমার হাতে তুলে দিচ্ছি, না করো না। এই কথার পর আর না করার কোনো অবকাশই থাকে না। কুহেলি বাক্সটা হাতে নিয়ে সেটা খুলে দেখল। ভেতরে একটা খুব সুন্দর দুল আছে। নথবেশ শর্মা অনুরোধ সুরে বললেন, একবার এটা পড়বে বেটা। এমন একটা অনুরোধ ফেরানোর ক্ষমতা বোধহয় কারুরই হতো না। কুহেলি খুশি মনে নিজের কানের দুলটা খুলে ওনার দেয়া কানের দুলটা পরল। নথবেশ শর্মা বেশ কিছুক্ষণ একভাবে কুহেলির দিকে চেয়ে রইল। কুহেলি লক্ষ্য করলো ওনার চোখের কোণটা চিকচিক করছে। কিছুক্ষণ ওইভাবেই কুহেলিকে দেখার পর উনি বললেন, আজ নন্দিনী থাকলে সত্যিই খুব খুশি হতো। বলে নিজের চোখের কোণে জমে থাকা জলের বিন্দু দুটো মুছে দিয়ে আবার আগের মতোই হাসি মুখে বললেন, সরি, একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। যাক সে কথা। কুহেলি বেটা, তোমাকে দারুণ মানিয়েছে কিন্তু এই দুলটায়, এটা যেন তোমার জন্যই তৈরি হয়েছে। কুহেলি একটু হাসলো, এরপর একবার আলেকের দিকে তাকালো। এর আগেও দেখেছি ওর মায়ের কথা উঠলেই নিজেকে আর ধরে রাখতে পারে না আলেক। আজও ওর মুখটা কেমন থমথমে দেখাচ্ছে। কুহেলি বুঝলো আলেক প্রাণপণে চেষ্টা করছে নিজেকে ধরে রাখার। কুহেলির খুব ইচ্ছে হলো ওকে একটু সান্ত্বনা দিতে, কিন্তু সবার মধ্যে কিছু বলতে পারল না। আলেক মাথাটা নিচু করে বসে রইল, আর কুহেলি চেয়েও কিছু করতে পারল না। কিন্তু হঠাৎই শৈলজা দেবী সবার সমস্যার সমাধান করে দিল। কুহু, তুই আলেককে আমাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখালি না তো? প্রথমবার এসেছে, যা একটু ঘুরিয়ে দেখা। কুহেলি এমনই একটা সুযোগের অপেক্ষায় ছিল। এক মুহূর্ত সময় নষ্ট না করে উঠে দাঁড়িয়ে বলল, আসুন। আলেক বিনা বাক্য ব্যয়ে কুহেলির সঙ্গে চলে এলো। ওর নিজেরও সবার সামনে থাকতে একটু কষ্টই হচ্ছিল। কুহেলি আলেককে নিয়ে সোজা ছাদে উঠে এলো। একটা ঝিরঝিরে হাওয়া বইছে। ওদের ছাদে একটা দোলনা আছে। আলেককে নিয়ে সেই দোলনাতে গিয়েই বসলো। বেশ কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। কুহেলি জানে আলেকের এখন একটু একা থাকার প্রয়োজন। বেশ কিছুক্ষণ পর আলেক কুহেলির দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস। কুহেলি কিছু বলল না। আলেক বলতে থাকলো, সবই তো জানেন, বোঝেনও সবই, তাই আলাদা করে বলার আর কিছুই নেই। আমি খুব চেষ্টা করি জানেন তো, সত্যিই খুব চেষ্টা করি। প্রত্যেকবার ভাবি মমের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোকে মনে করে খুশি থাকবো, কিন্তু পারি না। মমের কথা উঠলেই আলেকের গলা ধরে এসেছে। কুহেলি তাকিয়ে দেখলো ওর দু চোখ বেয়ে নেমে আসছে মনের মধ্যে জমে থাকা কষ্টগুলো। কুহেলির চোখ দুটো ভিজে এলো। আলেক আবার বলতে শুরু করলো, জানেন তো, মমের উল্লেখ হলেই আমার চোখের সামনে মমের নিষ্প্রাণ দেহটা ভেসে ওঠে। শেষের কটা দিন খুব কষ্ট পেয়েছিল মম। আলেক আর কথা বলতে পারলো না, চোখ দুটো বন্ধ করে নিল। বন্ধ আগল ভেদ করে বাড়ি পতন অব্যাহত রইল। কুহেলি চুপচাপ কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। কোথায় গিয়ে
যেন দুজনের কষ্টটা এক জায়গায় মিলেমিশে যায়। হঠাৎ কুহেলির হাতটা ওর অজান্তেই আলেকের গাল স্পর্শ করলো, পরম যত্নে মুছিয়ে দিল উষ্ণ জলকণাগুলো। হঠাৎ একটা কোমল স্পর্শে আলেক চমকে উঠল, কুহেলির দিকে তাকিয়ে স্থির হয়ে গেল। কুহেলির ঈষৎ ভেজা গভীর চোখ দুটোই যেন একটু একটু করে হারিয়ে যেতে লাগলো। কুহেলিও জানে না ও কী করছে, কেন করছে। হঠাৎ একসময় আলেক আচমকায় কুহেলিকে নিজের সঙ্গে জড়িয়ে নিল। কুহেলি বাধা দিল না, দুজনেই যেন একটা অন্য আবেশের মধ্যে রয়েছে। বেশ কিছুক্ষণ পর আলেক নিজের অবস্থানটা বুঝতে পেরে কুহেলিকে ছেড়ে উঠে দাঁড়ালো। কুহেলিও ঘোর কেটে গেল। দুজনের একটা অদ্ভুত অস্বস্তি হতে লাগলো। আলেক কুহেলির দিকে না তাকিয়ে বলল, সরি মিস বাসু। আসলে কুহেলি আলেককে বাধা দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ইটস ওকে, এটা নিয়ে কথা না বলাই মনে হয় ভালো। আলেক বুঝলো কুহেলি অস্বস্তি বোধ করছে। সেটা অস্বাভাবিক কিছু নয়, ওর নিজেরও অস্বস্তি হচ্ছে। হঠাৎ করে কেন যে এরকম করলো? কুহেলিরও মনে একই প্রশ্ন ঘুরছে। হঠাৎ করে ও যে কী করছিল, কী করে করলো এমনটা? কিন্তু পরিস্থিতিটা একটু স্বাভাবিক করা প্রয়োজন, এভাবে তো আরও বেশি অস্বস্তি হবে। আলেক নিজেকে স্বাভাবিক করে ওর সেই চিরপরিচিত হাসিটা ঠোঁটে এনে বলল, চলুন মিস বাসু, আপনার রুমটা অন্তত দেখে আসি, না হলে ঠাম্মু যদি জিজ্ঞেস করে যে এই দোলনাটা ছাড়া আর তো কিছুই বলতে পারবো না। কুহেলি বুঝলো আলেক ওর অস্বস্তিটা কাটানোর জন্যই এই কথাগুলো বলছে। যতই দেখতে ততই অবাক হচ্ছে, এই মানুষটা কত সহজে সব কিছু স্বাভাবিক করে তুলতে পারে। কুহেলি হেসে আলেককে নিয়ে নিজের রুমে চলে এলো। শুধু ওর ঘরটাই নয়, পুরো দোতলাটাই ঘুরিয়ে দেখালো। ধীরে ধীরে দুজনেই আগের মতো স্বাভাবিক হয়ে গেল, যেন একটু আগের ঘটনাটা ঘটেইনি। ওদিকে নিচে এতক্ষণে কথা অনেক দূর এগিয়েছে। দুই পক্ষের কেউই বিয়েতে বেশি দেরি করতে চায় না, সুতরাং শুভস্য শীঘ্রম স্লোগানকেই এই দুই পক্ষ একেবারে কোমর বেঁধে লেগে পড়েছে। দায়িত্ব নিয়ে পাঞ্জাবি রীতিনীতি মেনে বিয়ের সব আয়োজন করতে পারবে, সুতরাং বিয়ের সমস্ত দায়িত্ব কুহেলিদের। ওনারা শুধু বরযাত্রী নিয়ে সময় মতো উপস্থিত হবেন, বাকি সব দায়িত্ব কনে পক্ষে। কুহেলিদের বাড়িতেই বিয়ে হবে, তাই কুহেলিদের সব ঠিকঠাক করে নেবে। এতে অবশ্য শৈলজা দেবী ভীষণ খুশি হলেন। বাঙালি রীতি মেনে বিয়ে হলে ওদের ভালোই হবে। তারপর 1 মাস অনেক টাইম আছে, তার মধ্যে প্রস্তুতি করা যাবে। ওনাদের কথা শেষ হতেই আলেক আর কুহেলিও চলে এলো। ওদের দেখেই শৈলজা দেবী আনন্দে ওদের কাছে টেনে নিলেন। দুজনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, খুব শীঘ্রই তোমরা দুজন নতুন জীবন শুরু করতে চলেছ। আমি আজ খুব খুশি। আমার ছোট্ট কুহু আজ কত বড় হয়ে গেছে। কুহেলি ওনাকে জড়িয়ে ধরল। ওর প্রিয় ঠাম্মুকে এত খুশি দেখে ওর খুব ভালো লাগছে। এর মধ্যেই চৈতালি দেবী বললেন, আচ্ছা এবার কিন্তু আমাদের ডিনার শুরু করা উচিত, সময় হয়ে গেছে। শৈলজা দেবী ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন, ওমা তাই তো, চৈতালি তুমি ব্যবস্থা করো। চৈতালি দেবী উঠে ডিনারের ব্যবস্থা করতে গেলেন। কুহেলিও ওনার সঙ্গে গেলেন। মান্তুকে খাবার গরম করতে বলে দুজনে মিলে টেবিলটা সাজাতে লাগলেন। চৈতালি দেবী বললেন, কুহু তুই ঠিকই বলেছিলি, অন্যদের মতো মানুষ হয় না। এই যুগের ছেলে হয়েও, বিশেষ করে এত বিত্তবান হওয়া সত্ত্বেও আলেক কত নম্র, আর ওর বাবাও খুব ভালো মনের মানুষ, এতটুকু অহংকার নেই। তুই একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিস কুহু, দেখিস ওই পরিবারে তুই খুব সুখী হবি। কুহেলি কিছু বলল না। পরিবর্তিতে কী হবে ও জানে না, কিন্তু এই মুহূর্তেও সব থেকে প্রিয় মানুষ দুটোকে এত খুশি দেখে ওর নিজেকে সত্যিই খুব সুখী মনে হচ্ছে। মান্তুর খাবার গরম করে দুজনে মিলে সেগুলো একদম সাবেকি বাঙালি পদ্ধতিতে আলাদা আলাদা বাটিতে সাজিয়ে প্লেটের চারপাশে সুন্দর করে রেখে দিল। সব রেডি করা হয়ে গেলে সবাই মিলে খেতে বসলো। এত রকম বাঙালি পদ আলেক আর নতবেশ শর্মা কেউই আগে খায়নি। দুজনেই সবগুলো পদ খেলেন। শুধু খেলেন বললে কম বলা হবে, পরম তৃপ্তি করে খেলেন। মাছের মাথা দিয়ে মুগের ডাল থেকে শুরু করে শেষ পাতের পায়েস পর্যন্ত সব কিছুই যেন ওনাদের কাছে অমৃত মনে হচ্ছিল। খাওয়ার পর নতবেশ শর্মা রান্নার প্রশংসা করা বন্ধ করলেন না, বিশেষ করে ভেটকি মাছের পাতুরি। কলা পাতায় মোড়া ওই বস্তুটার যে এত অতুলনীয় স্বাদ হতে পারে তা নাকি উনি কল্পনাও করতে পারেন না। আরও কিছুক্ষণ টুকটাক কথা বলে ওনারা ফেরার জন্য উঠলেন। আলেক বেরোনোর আগে আবারও একবার চৈতালি দেবী এবং শৈলজা দেবীকে প্রণাম করল। নতবেশ শর্মাও শৈলজা দেবীকে প্রণাম করতে ভুললেন না। কুহেলিও প্রণাম করল। কুহেলি আর চৈতালি দেবী ওনাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিলেন। আলেক গাড়িতে উঠে একবার কুহেলির দিকে তাকিয়ে আলতো হেসে ওদের দুজনকেই গুড নাইট জানালো। কুহেলি আর চৈতালি দেবীও প্রতি উত্তর জানালেন। আলেকরা চলে যাওয়ার পর ওরা ঘরে ফিরে দেখে চৈতালি দেবী মান্তুর সঙ্গে একটা
নিয়ে জোর আলোচনা করছে। শেষটায় যা বোঝা গেল তা হলো এই শৈলজা দেবী এখন বিয়ের ফর্দ তৈরি করতে লেগেছেন। তার উৎসাহ এখন দেখে কে। মনের মধ্যে একটা নাজ্জামাই পেয়েছেন, তার প্রশংসা তো থামছেই না। শেষে অনেক কষ্টে তাকে ঠান্ডা করে ওষুধ খাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে তবে নিজের ঘরে এলো কুহেলি। শাড়িটা ছেড়ে একটা হালকা নাইট স্যুট পরে গয়নাগাটি খুলতে বসলো। হাতের বালাটা খুলে নির্দিষ্ট জায়গায় রেখে দিল। সকালে ওটা আবার চৈতালি দেবীকে দিয়ে দেবে। এটা আপাতত ওনার কাছেই থাক। গলার চেনটা খুলে কানের দুলটা খুলতে গিয়েই আলেকের মুখটা চোখের সামনে ভেসে উঠল। তার সঙ্গে মনে পড়ে গেল সেই ঘটনাটি। আবার সেই একই প্রশ্ন উকি দিল। আবেগের দোলায় এতটা কি করে ভেসে গেল? এরকম নিয়ন্ত্রণ হারা তো এর আগে কখনো মনে হয়নি নিজেকে। অনেক ভেবেও কোনো সদুত্তর পেল না কুহেলি। ভাবনার জগতে আরও কতক্ষণ বিচরণ করতে বলতে পারি না, কিন্তু চৈতালি দেবীর কথায় বাস্তবে ফিরে এলো। কি ভাবছিস কুহু? হ্যাঁ, কই কিছু না তো। চৈতালি দেবী কিছু না বলে শুধু হাসলেন। এগিয়ে এসে বললেন, আলেক খুব ভালো ছেলে, আমাদের ওকে খুব ভালো লেগেছে। বাবা ওকে দেখে খুব খুশি হবে, দেখিস। এটা বলি চৈতালি দেবী হঠাৎ কিছু একটা মনে পড়ার মতো করে বলল, হ্যাঁ রে কুহু, ওনারা তো কারই ফিরে যাচ্ছেন, তাই তো? বললেন তখন। ইস, আমার একদম মনেই ছিল না রে। কুহেলি বলল, কি হলো? আরে বাবার সঙ্গে আলাপ হলো না তো। সে তো পরেও করা যাবে মা। সে যাবে, কিন্তু বিয়ের তারিখটা ফাইনাল হওয়ার আগে দেখা করতে পারলে ভালো হতো। ইস, ওনাদের একবার বললে দেখলেই হতো। কিন্তু সেটা কি করে সম্ভব মা? তুমি তো বললে ওনারা কালকেই ফিরে যাচ্ছেন। কুহু, তুই একবার কথা বলে দেখ না। মিস্টার শর্মা বলেছিলেন ওনাদের বিকেলের ফ্লাইট। যদি একবার আলেক সকালে তোর সঙ্গে যায়। মা, এটা কি বলছো? এভাবে হুট করে বলা যায় নাকি? আরে তুই বলেই দেখ না একবার। আলেককে যেটুকু দেখেছি তাতেও আপত্তি করবে না। এত অল্প সময়ে আলেকের প্রতি ওনার বিশ্বাস দেখে কুহেলি একটু অবাক হলেও মনে মনে খুশি হলো। ঠিক হয়েছে, ঠিক আছে, বলে দেখব। চৈতালি হেসে ওর থতনিটা ধরে একটু আদর করে দিলেন। একবার কথা বলে শুয়ে পড়িস, কিন্তু শুধু শুধু রাত জাগবি না। আমিও যাই, কালকে আবার সকাল সকাল নার্সিংহোমে যেতে হবে। চৈতালি দেবী চলে যাচ্ছিলেন। কুহেলি পেছন থেকে ডেকে বালা দুটো ওনার হাতে দিল। চৈতালি দেবী বললেন, এটা আবার আমাকে দিচ্ছিস কেন? তোর কাছেই রাখ। না মা, এটা এখন তোমার কাছেই রাখো, পরে সময় মতো দিও। চৈতালি দেবী আর কথা বাড়ালেন না, বালা দুটো নিয়ে চলে গেলেন। কুহেলি কানের দুল দুটো খুলে সযত্নে বাস্কে রেখে তুলে রাখলো। মুখটা ধুয়ে এসে বিছানায় বসে ফোনটা হাতে নিল। এখন আলেককে ফোন করতে হবে। একটু সংকোচ হচ্ছে, কি জানি এভাবে হুট করে ওর সঙ্গে যেতে বলায় কিছু মনে করবে কিনা। একটু ইতস্তত করে ফোনটা করেই ফেললো। কিছুক্ষণ রিং হওয়ার পরই আলেকের কণ্ঠস্বর শোনা গেল। বলুন মিস বাসু, ডিস্টার্ব করলাম? নট অ্যাট অল, আপনি বলুন। আসলে এটা দরকারি ফোন করলাম। এনিথিং সিরিয়াস? না, আসলে না, মানে ওই। কুহেলি একটু ইতস্তত করতে লাগলো। এটা শুনে আলেক বুঝলো কিছু একটা হয়েছে। এটা বলার জন্য আপনি এত তো আলেক বলল, বলুন মিস বাসু, কি বলবেন? তো কুহেলি আলেককে সবটা খুলে বলল। আলেক বলল, এটা বলার জন্য আপনি এত ভাবছিলেন? হ্যাঁ, মানে আমি ভাবছিলাম আপনার যদি কোনো অসুবিধে থাকে। মিস বাসু, এতে অসুবিধে কি আছে? আমাদের ফ্লাইট 5:30টায়। পুরো সকালটা তো আমি এমনিতেই ফ্রি আছি। আপনার সঙ্গে যেতে আমার কোনো অসুবিধে নেই। ওকে, তাহলে আমি ঠিক 10টায় আপনাকে পিক করে নেব। ফাইন, ওকে, গুড নাইট। দুজনেই গুড নাইট উইশ করে ফোনটা রেখে কুহেলি শুয়ে পড়ল। হাত বাড়িয়ে পাশের ছোট্ট টেবিলটায় জ্বলতে থাকা নাইট ল্যাম্পটা অফ করে দিল। চুপচাপ শুয়ে থাকতে থাকতে নানা রকম ভাবনা ভিড় করে আসতে লাগলো। কত তাড়াতাড়ি কত কিছু হয়ে গেল। আজ এক কথায় বলতে গেলে ওর বিয়ে ঠিক হয়ে গেল, শুধু তারিখটা ঠিক করা বাকি। তাও যা শুনছে তাতে তো আগামী মাস দুয়েকের বেশি দেরি হবে বলে মনে হচ্ছে না। আগামী মাস দুয়েকের মধ্যেই ওর বিয়ে। এই কথাটা ভাবতেই কেমন যেন অদ্ভুত লাগছে। এমনটা যে হতে পারে কুহেলি কোনোদিনও স্বপ্নেও ভাবেনি। তবে এটাই তো জীবন। সবসময় জীবন আমাদের সাজিয়ে রাখা পথে এগোয় না। সোজা পথে চলতে চলতে হঠাৎ এমন একটা বাঁক নেয়, যার ফলস্বরূপ আমাদের গোটা জীবনটাই বদলে যায়। ঠিক যেমন এখন কুহেলির জীবনে ঘটছে। তবে সেসব তো এখন ভবিষ্যতের গর্ভে, সময় হলেই জানা যাবে। এখন আপাতত বর্তমানে মনোসংযোগ করা যাক। চিন্তার জাল বুনতে বুনতে কখন যেন ঘুমের সাগরে হারিয়ে গেছে কুহেলি। দেয়াল ঘড়িতে সময় বলছে 12টা 5। অবিরাম ঘুরতে থাকা কাঁটা দুটো আপন মনে এগিয়ে চলছে আরও একটা নতুন দিনের দিকে।
এই মুহূর্তে সকাল সকাল কুহেলি আর আলেক এই মুহূর্তে শ্যামবাজারের মঞ্জুরির ড্রয়িং রুমে পাশাপাশি বসে আছে। মঞ্জুরি মনে আছে তো কুহেলির মামার বাড়ি এটা। স্বরূপ রঞ্জন বাবু ঠিক ওদের উল্টো দিকে বসে আছেন। কুহেলির মামার বাড়ির দাদু, আগেই বলেছি কুহেলির দাদু শ্রী স্বরূপ রঞ্জন ঘোষ এককালে নামকরা এক অ্যাডভোকেট ছিলেন, যাকে বলে উকিল। মানুষ চিনতে ওনার 2 মিনিটের বেশি সময় লাগে না। আলেকের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরই ওনার যা বোঝার বুঝে নিয়েছিলেন, কিন্তু এত সহজে উনি নিজের মনের ভাবটা আলেক বা কুহেলি কাউকেই বুঝতে দিলেন না। নিজের রাশভারী ব্যক্তিত্বটা বজায় রেখেই কথা বলতে লাগলেন। কুহেলিও দাদুকে খুব ভালো করে চেনে। আলেককে যে ওনার যে পছন্দ হয়েছে সেটাও বেশ বুঝতে পারছে। মনে মনে বেশ চিন্তিত বোধ করলো। দেবাঞ্জলি সঙ্গে আজকেও দেখা হলো না। কুহেলিরা যখন এসে পৌঁছেছে তার অনেক আগেই দেবাঞ্জলি বেরিয়ে গেছে। এমনকি ওনার মুখে এক চিলতে হাসিও দেখা গেল না স্বরূপবাবুর মুখে। শেষে তো এমনভাবে গল্প করতে লাগলেন যেন কতদিনের পরিচিত। নানা রকম বিষয় নিয়ে গল্প একদম জমে উঠল। কুহেলির তো একসময় মনে হলো ও ওখানে নেই। দুজনে আলেক এবং ওনার দাদু দুজনে কেউ পাত্তাই দিচ্ছে না ওকে, এত নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত। এত সহজে আলেক স্বরূপবাবুকে ঘনিষ্ঠ করে এত ভালো লেগে যাবে সেটা কুহেলিও ভাবতে পারেনি। ঠিক 12টা বেজে যাবে। স্বরূপবাবু প্রতিদিন এই সময়ে লাঞ্চ করেন। গল্প থামিয়ে উনি বললেন, চলো আলেক, খাওয়াটা সেরে নেওয়া যাক। আয় কুহু। আলেক একটু ইতস্তত করে বলল, আজকে লাঞ্চটা থাক, অন্য একদিন এসে খেয়ে যাব। সে কি, ওসব হবে না, লাঞ্চ না খাইয়ে আমি ছাড়ছি না। কিরে কুহু, তুইও কিছু বল। কুহেলি কিছু বলার আগেই আলেক আবার বলল, প্লিজ স্যার, আমি আজকে লাঞ্চ করতে পারবো না। কিছু মনে করবেন না, আমি কথা দিচ্ছি অন্য একদিন এসে লাঞ্চ ডিনার সব করে যাব। সে তো পরের কথা, একবার কেন বহুবার আসবে। কিন্তু আজকে কি অসুবিধা? আসলে ড্যাড হোটেলে ওয়েট করছে আমার জন্য। তাই তো, এটা তো খেয়ালই হয়নি, আমারই ভুল। তবে কুহু, দোষটা কিন্তু তোর। কুহেলি অবাক হয়ে বলল, আমি আবার কি করলাম দাদু? কি করলি মানে? ওনাকে না নিয়ে এলি কেন? কি আশ্চর্য, ওনার সঙ্গেও তো আলাপটা হয়ে যেত। এগুলো আলাদা করে কি বলে দিতে হয়? আমার আবার এতক্ষণ এটা খেয়াল হলো না কি করে কে জানে। শুরুতে খেয়াল হলে গাড়ি পাঠিয়ে দেওয়া যেত। ছি ছি, খুব বাজে ব্যাপার হলো এটা। কুহেলিরও এখন মনে হলো সত্যি ওনাকেও নিয়ে আসা উচিত ছিল। ব্যাপারটা ঠিক হলো না। কিন্তু আলেক ব্যস্ত হয়ে বলল, স্যার প্লিজ এত ব্যস্ত হবেন না, আমি ড্যাডকে নিয়ে একদিন আসবো। এছাড়া তো আর উপায়ও নেই এখন। আলেক এবং কুহেলি ফেরার জন্য উঠল। আলেক স্বরূপবাবুকে প্রণাম করলো। স্বরূপবাবু আলেকের পিঠ চাপড়ে দিয়ে বললেন, জীবনে আরও অনেক উন্নতি করো। থ্যাংক ইউ স্যার। উফ, আর স্যার নয়, এখন থেকে কুহুর মতো তুমিও আমাকে দাদু বলেই ডাকবে। আলেক হেসে বলল, ঠিক আছে দাদু। স্বরূপবাবুর কাছ থেকে বিদায় নিয়ে ওরা বেরিয়ে পড়ল হোটেলের উদ্দেশ্যে। কুহেলি আজকে চৈতালি দেবীর গাড়ি নিয়ে বেরিয়েছে। চৈতালি দেবী বলেছেন কুহেলি নিজেই ড্রাইভ করছে। এর আগে কুহেলি বেশ কয়েকবার আলেকের গাড়িতে উঠেছে। আজ রোল রিভার্স, কুহেলি ড্রাইভ করছে আর আলেক পাশে বসে আছে। এই সময় কলকাতায় ভালো জ্যাম থাকে। একটা জায়গায় ওদের প্রায় 10 মিনিট মতো দাঁড়িয়ে থাকতে হলো। যদিও কলকাতা জ্যামের পক্ষে এই সময়টা তেমন কিছু নয়। এই সুযোগে আলেক বলল, আপনার দাদু কিন্তু ভীষণ ইন্টারেস্টিং পার্সন। এক সময় ডাক সাইডে উকিল ছিলেন। লোকে ওনার সাথে কথা বলতেও ভয় পেত, ইভেন এখনও পায়। সেটা বুঝতেই পেরেছি। শুরুতে আমারও বেশ ভয় হচ্ছিল। কুহেলি বলল, তাই? তবে ওনাকে ভয় পাওয়ার মতো তেমন কিছু নেই। উনি কিন্তু টাফ ইমেজ তৈরি করে রেখেছেন। হয়তো প্রফেশনে এটা দরকার, সেটা এখনও রয়ে গেছে। বাইরের ইমেজটা সারলেই কিন্তু ওনার আসল ব্যক্তিত্বটা বোঝা যায়। কুহেলি হেসে বলল, বাহ, খুব ভালো করে চিনে গেছেন দেখছি। বলতে পারেন। কথার মধ্যে জ্যাম ক্লিয়ার হয়ে গেল। কুহেলি আবার ড্রাইভিংয়ে মন দিল, আর কথা বলল না। এতক্ষণ সেভাবে কুহেলিকে লক্ষ্য করেনি আলেক, এখন দেখল। একদম ক্যাজুয়াল সাজ আজকে। একটা হালকা হলুদ রঙের লং স্কার্ট আর কালো রঙের টপ, চুলটা উঁচু করে পনি করা। প্রসাধন খুবই সামান্য, তাতেও কত সুন্দর লাগছে কুহেলিকে। আলেকের ঠোঁট আপনা থেকেই একটা হাসি ফুটে উঠল। মিনিট 15-এর মধ্যেই ওরা হোটেলে পৌঁছে গেল। দুজনেই গাড়ি থেকে দাঁড়ালো। আলেক বলল, আপনি চাইলে কয়েকদিন থেকে যেতে পারেন, কোনো অসুবিধে নেই, অফিসের দিকটা আমি সামলে নেব। কুহেলি প্রবল আপত্তি করে বলল, না, তার কোনো প্রয়োজন নেই। এখন আমার এখানে আর কোনো কাজ নেই। যা করার সব ঠাম্মু আর মাই করবে। আমি তো আজকেই ফিরবো ভাবছিলাম, কিন্তু টিকিট পেলাম না। কালকে সকালের ফ্লাইটে অলরেডি টিকিট বুক করে নিয়েছি। ওকে, অ্যাজ ইউ উইশ। ওকে স্যার, আমি তাহলে এখন আসছি। সাবধানে যাবেন। কুহেলি বাড়ি ফিরতে 2টো বেজে গেল। শৈলদেবী ইতিমধ্যেই খাওয়া সেরে ঘুমিয়ে পড়েছেন। কুহেলিও স্নান সেরে খেয়ে নিল। দুপুরবেলায় ওর আর কিছু করার থাকে না, তাই চুপচাপ বই পড়ে কাটিয়ে দিল সারা দুপুরটা।
আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। মতামত জানাবেন, আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। কুহেলির বিয়ে শেষমেশ ফাইনাল হয়েই গেল, আর বেশি অপেক্ষা করা আর হবে না আপনাদের। আগামী পর্ব থেকেই আলেখ আর কুহেলির বিয়ের প্রস্তুতি হয়তো শুরু হয়ে যাবে। এত দায়িত্ব সব কিছু নিয়ে একটা বাঙালি মতেই বিয়ে হবে। এবার দেখা যাক কিরমভাবে চলে, আগামীতে কি হয়। ততদিন পর্যন্ত এটা শুনতে থাকুন এবং ভালো থাকুন। আর যদি ভালো লাগে গল্পটা, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।